দর্শক স্বাগতম জানাচ্ছি এদিন ভোটের লড়াই অনুষ্ঠানে। আজ আমাদের সঙ্গে রয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত ঢাকা ১৭ আসনের সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার এস এম খালিদুজ্জামান। জনাব খালিদুজ্জামান, আপনাকে স্বাগতম জানাচ্ছি এদিন ভোটের লড়াই অনুষ্ঠানে। আপনার কাছে আসলে আজকে বেশ কিছু প্রশ্ন নিয়ে আমরা এসেছি এবং সেই প্রশ্নগুলোর মধ্যে আমরা যদি বলি, আপনি জানেন যে ঢাকা ১৭ আসনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ঢাকার অভিজাত এলাকা নিয়ে গঠিত ঢাকা ১৭ আসন এবং এই ঢাকা ১৭ আসনে আমরা যতটুকু জানি যে পূর্বে এই আসন থেকে নির্বাচন করার কথা ছিলেন বিজেপির যেই চেয়ারম্যান আন্দালিব পার্থ। সেই সময় কিন্তু আপনার মানে বিভিন্ন রকমের জনমত ছিল যে আপনার ওনার সাথে আপনার জয়ী হওয়ার সম্ভাবনাটা বেশি ছিল। তো যেহেতু এখন একটু সমীকরণ পরিবর্তন হয়েছে, যেহেতু এই আসনে এখন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি নির্বাচন করছেন, তিনি আপনার প্রতিদ্বন্দ্বী। তো সেই ক্ষেত্রে আসলে আপনি কতটুকু চাপ অনুভব করছেন বা আসলে চ্যালেঞ্জ মনে করছেন কিনা? আর সাথে যদি আপনি চ্যালেঞ্জ মনে করেও থাকেন, সেক্ষেত্রে আসলে কারণটা একটু শুনবো আপনার কাছ থেকে। আমি এখানে বিন্দুমাত্র বিচলিত না এবং বিন্দুমাত্র কোনো চ্যালেঞ্জ আমার ফিল করছি না। হ্যাঁ, অফকোর্স একটা ইলেকশন মানে তো আহ, মানে কম্পিটিশন হবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া এবং একটা দলের চেয়ারম্যানের সঙ্গে। কিন্তু আমি পার্সোনালি ওরকম চ্যালেঞ্জ ফিল করছি না, বা আমার যে এলাকা আপনারা দেখেছেন যে এখানে ওরকম খুব বেশি কোনো বিশৃঙ্খলা আমার হয় নাই। তো এখানে দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে যে আহ, নিজে ভালো তো জগৎ ভালো, আর এক হাতে তালি বাজে না। এই দুইটা কথার উপরে আমি খুব যে কোনো প্রবাদ বাক্যকে আমি খুব স্যালুট করি। তো আমি চেষ্টা করেছি যে আমি নিজে একজন ডক্টর, সিন্স মাই 20 ইয়ার্স ডক্টরি লাইফে আমি সবসময় সব মানুষের সঙ্গে মিলেমিশে চলায় আমি অভ্যস্ত আর কি। এই আসনটা কিন্তু এরকম একটা মিশ্র, যে দেখবেন যে একদম এলিট যারা তারা গুলশান বনানী বাড়িদারা বাস করছে, এর পাশাপাশি আবার বস্তিবাসী যেটাকে বলা হয়। তো এই যে একটা সমন্বয়, এই সর্বস্তরের মানুষের সঙ্গে আমার খুবই ক্লোজলি মেশার সুযোগ হয়েছে। যে জিনিসটা এখন হচ্ছে যে একটা মানুষ এখন শুধু দলীয় প্রতীকে বা দল দেখেই যে ভোট দিবে, সেই যুগটা বলতে পারেন যে পাল্টে গিয়েছে। এখনকার মানুষ মানুষের কাছে কিন্তু উঠেই যায়, যে মানুষের কাছে যেতে হবে, মানুষের দলপ্রতিনিধি তার কথা শুনবে, মানুষকে এখন একটা সন্ত্রাস মুক্ত একটা সমাজ তাকে দেওয়ার ওয়াদা করবে, একটা চাঁদা মুক্ত সমাজ দেওয়ার ওয়াদা করবে। তাদের যে দুর্দশা আছে, তাদের যে সামাজিক যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো দূর করার জন্যে তারা দূর করতে না পারলেও অ্যাটলিস্ট তাদের পাশে থাকবে, তাদের কথাগুলো শুনছে। ধরেন 6 মাস 1 বছরে এই এলাকার মানুষ আমাকে সেটা কাছে পেয়েছে এবং তারা বুঝেছে যে না, এই প্রতিনিধি আমাদের জন্য যোগ্য। এখন আগের যিনি দাঁড়িয়েছেন হয়তো তারা বারবার চিন্তা করেছে, আমি বলছি যে সেটা আপনি যেটা বললেন যে তখন তারা এটাকে সিট হারাতে বসে, তখন দলীয় প্রধান আসতে পারে। কিন্তু দলীয় প্রধান আসলেও এখন আমি যেটা বলছি যে দলীয় প্রধানের শুধু দেখে মানুষ ভোট দিবে না, এখন অনেক কিছু ক্যালকুলেশন হবে, হিসাব। আগের যে 20 বছর আগের যে ইলেকশনের হিসাব ছিল, এখনকার হিসাব এক হবে না। যোগ্যতাগুলো একজন প্রার্থীর আছে, যদি এই পারফরমেন্সটা তারা যদি শো করতে না পারে, আপনারা দেখেছেন যে আমাদের দলীয় প্রধান আমিরি জামাত, উনি দলীয় প্রধান হওয়ার পরেও উনি প্রতিনিয়ত তার এলাকার ভোটারের কাছে যাচ্ছেন, রিক্সায় চড়ছেন, মানুষের কাছে যাচ্ছেন। রাত্র 12টার সময় বস্তিবাসীদের আগুন লাগার পরে, রাত 12টার পরে কিন্তু এই বস্তিবাসীদের উনি দেখতে আসেন। দিস ইজ লিডারশিপ, এটাই নেতৃত্ব, এটাই আগামীর বাংলাদেশ, এটাই মানুষ দেখতে চায়। আর ওই বাংলাদেশের আকাঙ্ক্ষা পূরণ করার জন্যে মানুষ আশা করে আমাদেরকেই বেছে নেবে। ফাইনাল সিদ্ধান্ত তারা অবশ্যই জনগণের কাছে আমরা ছেড়ে দিচ্ছি। তবে আপনি বলতে চাচ্ছেন যে আসলে চ্যালেঞ্জের জায়গাটায় আপনি কোনো চ্যালেঞ্জ ফিল করছেন না বা চ্যালেঞ্জ দেখছেন না, এরকম কিছু একটা? আমি পার্সোনালি ফিল করি যে এখানে আমার চ্যালেঞ্জ ফিল করার কোনো যৌক্তিকতা নেই। আমি আমার কাজ করছি, জনগণ তার সিদ্ধান্ত নেবে। জনগণ যখন ক্যান্ডিডেটদের যে যে বিচারে ভোট দেওয়ার মার্কার হিসেবে, ইন্ডিকেটর হিসেবে নিয়ে আসবে, আই পার্সোনালি ফিল যে আমি সেই দিকগুলোর কোনো দিক থেকে পিছিয়ে নাই এবং জনগণ আমাকেই সিলেক্ট করবে আপনি ইনশাআল্লাহ। বলতে চাচ্ছেন যে আসলে যেহেতু উনি পার্টির চেয়ারম্যান, যেভাবে জনগণের সাথে আপনার সম্পৃক্ততা রয়েছে বা আপনি যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছেন, এটা আপনার জন্য একটা বড় পজিটিভ হিসেবে আসবে বলে মনে করছেন আপনি ভোটে? অবশ্যই সেটা আমি মনে করি। দলের চেয়ারম্যান তো তিনি থাকতে পারেন, কিন্তু দলের চেয়ারম্যান বা দলীয় প্রধান যে আহ, বর্তমানে বাংলাদেশে বা বিশ্বের কোথাও ফেল করে নাই, এরকম তো কোনো রেকর্ড নাই। শেখ হাসিনাও তো দলীয় প্রধান ছিল, প্রধানমন্ত্রী ছিল, কিন্তু সে তো ফেল করছে, এরকম রেকর্ড আছে। ধরেন যে দলের প্রধান
সেই দলের তার পিতা বা তার মাতা যেভাবে দলীয়ভাবে সারা দেশের মানুষের কাছে অ্যাকসেপ্টেবল ছিল, সন্তান যে ওইভাবে হবেই, এটার কোনো মানে আই থিঙ্ক ক্রেডিবিলিটি নাই। যেটা বলছিলেন আসলে যে দলের চাইতে ব্যক্তির আলাদা যে একটা মানে মূল্যায়ন বা ব্যক্তিকে ব্যক্তিগতভাবে মানুষ পছন্দ করা, সেই জায়গাটির কথা বলছিলেন। সেই জায়গা নিয়ে ধরে যদি কথা বলি, যে এবার জোট হলো কিন্তু ভোট কিন্তু দলীয় প্রতীকের যে সিদ্ধান্ত, আপনি কি মনে করছেন কিনা সাধারণ যারা ভোটার রয়েছে, অর্থাৎ যারা কোনো দল করে না, তারা অনেক ব্যক্তিকে পছন্দ করে, এই ক্ষেত্রে আপনি মনে করছেন কিনা যে তাদের উপরে এটা প্রভাব পড়তে পারে এই এরকম একটি বিধানের ফলে, কি মনে করছেন? অবশ্যই, এবং এটা একটা যুগোপযোগী সিদ্ধান্ত হয়েছে যে মানুষের উপরে মানে চাপিয়ে না দেওয়া। যারা যে দল করে সেই অন্য একটা দলের ব্যানার নিয়ে অনেক ঋণ খেলাপি, তারপরে সন্ত্রাসী, তারা দেখা যাচ্ছে দলীয় একটা প্রতীক নিয়ে পপুলার একটা দলের হয়ে তারা পাশ করে গেছে, এরকম ঘটনা ঘটেছে। এবার নির্বাচন কমিশন এবং সরকার চেষ্টা করছে একটি ঐতিহাসিক নির্বাচন করার জন্য। তো সেই আলোকে কিছু সংস্কার, সেই সংস্কারেরই এটা অংশ, এবং আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। আমাদের 2জন মন্ত্রী ছিল জামায়াতে ইসলামী, 2টা মন্ত্রণালয় ছিল, 3টে মন্ত্রণালয় পরিচালনা করেছিল। এই মন্ত্রণালয় 2টাতে বিন্দুমাত্র কোনো দুর্নীতির প্রমাণ কিন্তু করতে পারে নাই। সো অনেক মানে খারাপ একটা লেভেলে আমাদের সমাজটা চলে গেছে, কিন্তু ভালো যে হওয়া সম্ভব সেটার একটা প্রমাণ কিন্তু ওখানে রেখে গেছে। এখনো সমাজে অনেক বিশৃঙ্খলা, অনেক দুর্নীতি, অনেক সন্ত্রাস, চাঁদা, এইটা থেকে বাংলাদেশকে মুক্ত করা সম্ভব। এবং জামায়াত ইসলামী অন্তত আগামীতে 5 বছর ক্ষমতায় আসার দরকার, যেটা অন্য দলের জন্য দরকার, যে চাঁদা মুক্তভাবে কিভাবে দল চালনা করা যায়, সন্ত্রাস মুক্তভাবে কিভাবে দল পরিচালনা করা যায়, এটা জামায়াত ইসলামী থেকে অন্য দলকে শেখার দরকার। জাতি শিখবে, সমাজ শিখবে, এবং সেইভাবেই দুর্নীতিমুক্ত একটা সমাজ আমরা গড়ব, অন্য দলকেও আমরা দেখাবো ইনশাআল্লাহ। একটা প্রশ্ন যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি জানেন যে আসলে কৌশলগত কারণে যে হা বা না ভোটের যে প্রচারণা, সেটা কিন্তু থেকে বিএনপি একটু ওভাবে তারা মাঠে নামছেন না, কিন্তু তাদের ফোকাসটা এখন তারা নির্বাচনী ভোটের প্রচারণা নিয়ে রয়েছেন। আসলে এই জায়গায় আপনাদের অবস্থান কি? ব্যাপকভাবেই এই হা ভোটের পক্ষে নেমেছি, মানে কি, এই জুলাই হচ্ছে এদেশের সংবিধান। সুতরাং এটা অবশ্যই অবশ্যই বাস্তবায়ন হতে হবে, এবং জনগণ এই যে জুলাইয়ের যে হা ভোটের যেটা ইলেকশনের আগে দেয় নাই, এটাও জনগণের মধ্যে একটি ক্ষোভ আছে, ছাত্র জনতার মধ্যে একটা ক্ষোভ আছে, যে ক্ষোভ তারা এই 5টি ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে স্পষ্টভাবে জাতিকে বার্তা দিয়েছে যে নতুন জেনারেশন জেনজেড কি চায়। অন্য দল এর পরেও যদি এই হা ভোটের বিপক্ষে প্রচারণা যায়, তাহলে টোটাল জেনজেড না, তার আগের এবং পরের, কারণ জেনজেড সন্তানরা তো শুধু মানে এমনি এমনি দুনিয়ায় জেনজেডের বয়সে আসে নাই, তার বাবা আছে, মা আছে, তার দাদা আছে, দাদি আছে, তারা সহ তাদেরকে পূর্ণ লাল কার্ড দেখিয়ে দেবে ইনশাল্লাহ। আপনারা জাতীয় সরকার গঠনের কথা কিন্তু বলে আসছেন সবসময়, আপনাদের দলীয় আমির সহ সবসময় বলে আসছেন। মানুষের আসলে আপনারা সরকার গঠন করলে দেশ কিভাবে চলবে বা রাষ্ট্র কিভাবে, রাষ্ট্রের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়টি আপনাদের নির্বাচনী ইশতেহারে রয়েছে, সেখান থেকে একটু শুনতে চাচ্ছি আমরা। আমরা এদেশের মানুষের, রাজনীতিবিদদের, পেশাজীবীদের সমন্বয়ে এমন একটি সরকার গঠন করব, যেই সরকার এই দেশকে, যে জুলাইয়ের যে চেতনা, হত্যা, খুন, গুম, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ আমরা চাই। আমরা শিক্ষাকে নতুন করে সাজাতে চাই। আমরা এই দেশের যে অফিসে যে দুর্নীতি, যে ফ্যাসিস্ট তৈরি কারখানা, সেটাকে পুরো আমরা ভেঙে দিতে চাই। আমরা পাথর মেরে মানুষ মারা বন্ধ করতে চাই। মসজিদ মাদ্রাসায় যে হামলা, এটাকে বন্ধ করতে চাই। প্রত্যেকে একটা অনারের জায়গায় প্রত্যেকের যে সম্মান, সেই সম্মানটাকে আমরা দিতে চাই। এমনভাবে আমরা এই সরকারটা গঠন করব যে অন্য দল ভবিষ্যতে এখান থেকে শিক্ষা নেবে যে চাঁদাবাজ মুক্ত সমাজ কিভাবে পরিচালনা করা সম্ভব। সন্ত্রাসীদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। তারা তো শুধু দুটো ভাত চায়, তারা যারা সন্ত্রাস করে দেখবেন যে তারা যে খুব বড় লাইফ লিড করে তা না, তারা একটা সুন্দর লাইফ চায়। সেই লাইফ তাদেরকে আমরা কিভাবে লিড করতে, জামায়াত ইসলামী সেটা তাদেরকে দিবে ইনশাল্লাহ। তাদেরকে কাউন্সেলিং করবে, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে, সেটা করে তাদেরকে আগাবে। নারীদের জন্য এই মডার্ন এলাকায় আমি অসংখ্য মানুষের সঙ্গে কথা বলেছি, তারা খুব স্পষ্টভাবে বলেছে যে না, আমরা একটি সুন্দর
সমাজ চাই যেখানে আমি রাত 10টার সময় হাঁটতে পারি। আমি এখন আমার দেশে রাত 10টার সময় আমি হাঁটতে পারি না, 9টার সময় বের হইতে পারি না। এই সমাজটা আমরা তাদেরকে উপহার দেবো ইনশাল্লাহ। এবং যার যেটা মানে অধিকার, যার যেটা মর্যাদা, সম্মানের জায়গা, সেই সম্মানটুকু তাকে ফিরিয়ে দেওয়ার একটা রাষ্ট্র আমরা গঠন করবো ইনশাল্লাহ। নির্বাচনে ক্ষমতা আসার জন্য প্রত্যেকটি দলের কিন্তু একটি নির্বাচনী ইশতেহার থাকে, অনেক বড় ইশতেহার, অনেক কাজ থাকে। বিএনপি যেমন 31 দফার কথা তারা বলছেন। আসলে আপনাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে আপনাদের কি পরিকল্পনা রয়েছে, এই জায়গাটা একটু শুনবো। আপনি কয়েকটি কথা আমাদের বলতে পারেন। আরেকটা বিষয় সেটা হলো যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আসলে এই যেমন অনেকে একটি মাঠে একটি কথা রয়েছে, জামাত ক্ষমতায় আসলে তারা দেশকে আফগানিস্তান, পাকিস্তান এসব বানিয়ে ফেলবে। আসলে এই জায়গাটা নিয়ে আমি আপনাকে একটু যদি প্রশ্ন করি, আসলে আপনারা কি করতে চাচ্ছেন? আমরা ওরকম গেল 1.5 বছরে কেন, গেল 1.5 দশকেও বিভিন্ন প্রোপাগান্ডা আমাদের সম্পর্কে মিডিয়ায় ন্যারেটিভ তৈরি করা হয়েছিল, কিন্তু সেটা জনগণ এখন হাস্যকর মনে করে, যে কারণে মেইন স্ট্রিম অসংখ্য মিডিয়ার দেখবেন এখন সার্কুলেশন কম হয়ে গেছে। রাষ্ট্র কোন আইনে চলবে? আপনার ক্ষমতাটা কি? রাষ্ট্র যে আইনে বাংলাদেশ চলছে এই আইনেই চলবে। আপনি যে কথাটা বললেন যে বাংলাদেশ আফগানিস্তান হবে কিনা, বাংলাদেশ কখনো আফগানিস্তান হবে না, বাংলাদেশ কখনো পাকিস্তান হবে না, বাংলাদেশকে আমরা ইন্ডিয়াও হইতে দেবো না, বাংলাদেশকে আমরা লন্ডনও হইতে দেবো না। আমরা বাংলাদেশকে বাংলাদেশেরই রাখতে চাই এবং সেই দেশপ্রেম, বাংলাদেশের এই দেশের জামাত শিবিরের প্রতি মানুষের সেই আস্থা, আকাঙ্ক্ষা এখন কিভাবে আছে সেটা ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে। অসংখ্যভাবে ন্যারেটিভ তৈরি করা হবে, জরিপ করা হবে। আমরা জরিপের দরকার নেই, আমরা জনগণের কাছে আছি, জনগণের প্রতি আমরা বিশ্বাসী এবং জনগণ আমাদেরকে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। খালিদুজ্জামান ভাই, ক্ষমতা যাওয়ার জন্য আপনাদের প্রস্তুতি কীরকম? আপনাদের প্রস্তুতি জানবো। একই সাথে আসলে আপনারা তো অনেক দলের সাথে জোটভুক্ত হয়েছেন, সেই দলের কর্মীরা আপনাদের প্রচারণায় সহযোগিতা করছে কিনা, এটা একটু যদি বলতেন। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য সম্পূর্ণরূপে অবশ্যই প্রস্তুত, তা নাহলে এত ইলেকশন এত কিছু করার তো আর দরকার নাই। এবং আপনারা দেখেছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, উনি সেই 5ই আগস্টের পর থেকে দেশের যতগুলো ক্রাইসিস হয়েছে সব সময় ওনার ডিসিশনটা রাষ্ট্র গ্রহণ করেছে। মেইন যে ডিসিশনটা উনি দিয়েছেন এটা মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে খুব ভালোভাবে ক্লিয়ার। সুতরাং উনি তো দেশের অভিভাবকভাবে যেভাবে দায়িত্বশীলতার ভূমিকা দিয়েছেন, এর থেকে ভালো প্রমাণ তো আর দরকার নাই। তার 50%ও কেউ এখানে শো করতে পারে নাই। সুতরাং তিনি ইনশাআল্লাহ আগামীতে প্রধানমন্ত্রী হবেন এবং এই দেশকে একটি যোগ্য নেতৃত্বের মাধ্যমে এই দেশকে আগামীতে যে মানুষের যে গণমানুষের যে বাংলাদেশ, মানুষের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেটা উনি গঠন করবেন। মাঠে একটি কথা চালু রয়েছে খালিদুজ্জামান সাহেব, সেটা হলো যে জামায়াত ক্ষমতায় গেলে হয়তোবা এখনকার বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ওনাকে প্রেসিডেন্ট হিসেবে ওনারা রাখবেন, এরকম একটি কথা রয়েছে। এটা এ ব্যাপারে শুনতে চাচ্ছি। এটা তো আমাদের একটা বড় দলীয় ফোরামের একটা ডিসিশনের ব্যাপার, সেজন্য এটা আমার পক্ষে আগে বলা সম্ভব না। বর্তমান যিনি আছেন তিনিও হয়তো আমাদের দলীয় থেকেই বা আমাদের ছাত্ররাই কল করেছিল, আমরা সেটাকে তখন প্রয়োজন বোধ করেছিল জাতির সাথে, তাদেরও একটা পরামর্শের ব্যাপার আছে। যখন আমরা কয়েকটা দল একসঙ্গে মিলিতভাবে আমরা আসছি, আমরা যদি বিজয়ী হই তখন এই দলগুলোর সঙ্গে একটা আলোচনার ব্যাপার আছে। ইভেন খুব স্পষ্টভাবে আমাদের আমিরে জামাত বলেছেন যে তারা আমাদেরকে বাদ দিয়ে সরকার গঠন করবে, কিন্তু আমরা পাশ করলে তাদেরকে নিয়ে সরকার গঠন করবে। সুতরাং তাদের সঙ্গেও আলোচনা করে আমাদের উদ্দেশ্য একটাই, আমাদের ব্যক্তির বা আমাদের দলের স্বার্থের থেকে 18 কোটি মানুষের এই বাংলাদেশের স্বার্থ কিভাবে হাসিল হবে, ওইটাকেই আমরা প্রাধান্য দেবো ইনশাআল্লাহ। সুষ্ঠু নির্বাচন করা, একই সাথে জামায়াত যেন দেশ পরিচালনা করতে পারে বা করার জন্য তো আপনি জানেন সবসময় কিন্তু আসলে প্রভাবশালী যে দেশগুলো রয়েছে তাদের সাথে পার্শ্ববর্তী দেশগুলো একটা সুসম্পর্ক রাখে এবং তাদের সাথে এটা যোগাযোগ করে। এক্ষেত্রে আপনারা ভারত বা যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়েছেন কিনা বা চাচ্ছেন কিনা? না, এইটা আমরা অন্যান্য দেশের সঙ্গে আমাদের আমিরে জামাত দেখছেন তো গেল বাংলাদেশের ইতিহাসে মনে হয় কোনো দলপ্রধান এত অল্প সময়ে এত বেশি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে মানে আলোচনা করেছে, এটা মনে হয় রেকর্ড, আই থিঙ্ক বাংলাদেশের ইতিহাসে নাই। এটার একমাত্র কারণ হলো যে বাংলাদেশ সবসময়, যেটা আপনি শুরুতেও কোশ্চেন করেছিলেন যে পাকিস্তানে হয়ে যাচ্ছে কিনা, আফগানিস্তানে হয়ে যাচ্ছে কিনা, আর একটা দল তো অনেক সময় ভারতের কাছে বলে যে আমরা আমাদের এমন দেওয়া দিয়েছি যে আর জীবনে কিছু তার চাওয়া লাগবে না।
সুতরাং দেশটাই পুরো দিয়ে দিয়েছে। আমরা দেশটাকে কারো কাছে দিতে চাই না। আমরা কূটনৈতিক সম্পর্ক আমির জামাতের খুব স্পষ্ট বার্তা, আমরা সবার সঙ্গে সম্পর্ক করতে চাই, ফ্রেন্ডশিপ করতে চাই। ফ্রেন্ডশিপ ডাজন্ট মেইন যে আপনি আমার বাসায় আসলেন মানে আমার বাসার মালিক আপনি। আপনি আমার বাসায় আসতে পারেন, আমি আপনার বাসায় যেতে পারি, তার মানে আপনার সব কিছুর মানে মালিক, বাসার মালিক আমি হয়ে যাচ্ছি না 2 মাস থাকার মানে। সুতরাং সবার সঙ্গে আমরা ওই সৌহার্দ্যের ফ্রেন্ডশিপটা রাখতে চাই, কিন্তু কাউকে আমার দেশের মালিকানা করতে চাই না। সবার সঙ্গেই আমরা সম্পর্ক করব, তারা আমাদের যে সম্মান, বন্ধু হিসেবে যে সম্মান, এই সম্মানটা রেখেই আমার দেশের স্বার্থ বিকিয়ে কারোর সঙ্গে কোনো সম্পর্ক বাংলাদেশের জামায়াতে ইসলামী করবে না এবং করার কোনো পরিকল্পনা নাই, কারো কাছে কোনো চাওয়াই নেই। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পরে কিন্তু বিভিন্ন মহলে কিন্তু বেশ আলোচনা এবং একটি গুরুত্ব তৈরি করেছেন উনি, আমরা দেখছি ব্যবসায়ী মহল থেকে শুরু করে। আপনি কি মনে করছেন বিএনপি ক্ষমতায় আসতেছে? আমি সেটা মানে কোনো ক্রমেই মনে করি না। এটা তো একটা সৌজন্যতা। ধরেন একটা দলীয় চেয়ারম্যান, একটা দীর্ঘদিন তিনি দেশের বাইরে ছিলেন, যে কোনো কারণেই হোক তিনি আসতে পারেন নাই। ইভেন আপনার অন্যান্য মানে প্রশাসন কেন, আমি পার্সোনালি আই ডোন্ট ফিল সো। আমি এটা কোনো ক্রমেই মনে করি না যে ধরেন দিস ইজ এটা স্টেট নট এ প্যাটার্নাল প্রপার্টি। সুতরাং মানুষ এটা আগের যুগে হয়তো ছিল, এখনকার সময় সেটা কোনো সময়ের জন্যে আমার মনে হয় সম্ভব না। যে আমার পিতা আমার এই প্রতিষ্ঠানের মালিক বলে আমিও আমার বাবা মারা যাওয়ার পরে হয়ে যাব, এটা বর্তমান জেনারেশন এটা চায় না। বর্তমান জেনারেশনের কাছে আপনাকে একটা প্রতিষ্ঠানের, রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানে আসতে হলে অবশ্যই আপনার কোয়ালিটি এবং আপনাকে প্রমাণ করেই তারপরে আসতে হবে। বর্তমান জেনারেশন কিন্তু অনেক চালু। আপনারা দেখেছিলেন যে যক্ষু নির্বাচনের আগে ডেকে এনে বসাই দেওয়া হলো, সব কিছু এই দলময় হয়ে গেছে, মানুষ মনে করবে, মিডিয়া সেটা সার্কুলেট করতেছিল। সেই যে ভাইবটা মিডিয়ার একটা, প্রথমে বলেছি কিছু কিছু মিডিয়া এবং কিছু কিছু সাংবাদিক তারা প্রোপাগান্ডা করে এই একদিকে ঝুঁকে যায়, যে কারণে টোটাল মিডিয়া সেক্টরটা একটা হুমকির মধ্যে পড়ছে। আমরা ওই ব্যক্তিদেরকে আবারও আপনাদের মাধ্যমে সাবধান হওয়ার জন্য বলবো, সঠিকভাবে রাজনীতিমুক্তভাবে তারা দেশের সাথে কাজ করুক। কারণ যে 7 দিনের মধ্যেই আপনারা দেখেন সেই ভাইবটা আবার উঠে গেছে। আমরা অবশ্যই তাদেরকে রেসপেক্ট করি। তিনি দলীয় প্রধান, ওই সম্মানের সহিত বলছি আমি যে তিনি আসছেন, অন্যান্য মানুষ সবার সৌজন্য সাক্ষাৎ করতে গেছেন, কিন্তু আবার অনেকেই কিন্তু যায় নাই। ব্যবসায়ীদের দেখেছেন, সব ব্যবসায়ী যে চলে গেছে তা না, কিন্তু সাংবাদিকদের ডাকছে মানে সবাই কিন্তু সেখানে যে চাটুকারিতা করেছে তা না। অনেকে দেখবেন যে বোল্ডলি ফেস করেছে, সত্যিকারে যারা সাংবাদিকতা করে। প্রশাসনেও দেখবেন যে শুরুতে যেমন ঝুঁকে গিয়েছিল সেটা কমে আসছে। আমরা আশা করি একটি সঠিক নির্বাচনের জন্য তারা তাদের বোধদায়ী হবে। গণহত্যার দায়ে আওয়ামী লীগ সব দলই কিন্তু নির্বাচনের বাইরে রাখছেন, কিন্তু তাদের সমর্থকদের ভোট সবাই চায় এবং কৌশলে। জামায়াতের অবস্থান কোথায়? এটা সত্য, কিছু কৌশল করছে, অনেকে করছে, এটা সত্য, এটা মিথ্যা না। কিন্তু আমি এটার পার্সেন্টেজটা নট মোর দ্যান 5% আই ফিল। এটা 5%-এর বেশি না, তাদেরকে এত গুরুত্ব দেওয়ার কথা না। আমি সাধারণ এই যে 60% যে মানুষ, এই মানুষের উপরে গুরুত্ব দেওয়ার জন্য আমি বলছি এবং আমি সেটা পার্সোনালি করার চেষ্টা করছি। আপনি দেখছেন আমার নির্বাচনী প্রচারণা থেকে আমি প্রত্যেকের কাছেই যাচ্ছি। এই 5% 10% দলীয়র মধ্যে মাত্র 1% আছে যারা দুর্নীতিবাজ, তারা স্বার্থান্বেষী এবং তারা এই দেশকে নিজের মধ্যে রাখতে চায় এবং দলীয় স্বার্থ হাসিলের মাধ্যমে নিজের হাসিল করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে। এই 1%কে আমাদের প্রত্যেকের দায়িত্ব এই দেশ থেকে রুখে দেওয়া, সে যে দলেরই হোক। এবং মিডিয়ার কাজ হবে আমাদেরকে সামনে সোজা রাখার জন্য আমার দুর্বলতাগুলো তুলে নিয়ে আসা। নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন এখনকার, যদি আমরা বলি, এবং একই সাথে আমি যুক্ত করে রাখছি, এখন থেকে শুরু করে ভোটের গণনা পর্যন্ত, গণনার আগ মুহূর্ত পর্যন্ত আপনারা যদি মনে করেন নির্বাচন সঠিক হয়নি, লেভেল প্লেইং ফিল্ড ঠিক ছিল না, আপনারা বর্জন করবেন কিনা? ঐক্য, আপনারা যারা জামায়াত ঐক্য রয়েছেন, বর্জনের সম্ভাবনা রয়েছে কিনা জানবো। না, আমরা এই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড পুরোপুরি যে কয়েকদিন আগে যেটা হয়েছিল সেটা কিছুটা হলেও কারেকশানে চলে এসছে। এবং আমরা তো খুব স্পষ্টভাবে, আপনি দেখছেন যে দীপ্ত টিভিতেও আমি একটা কথা বলে দিয়েছি যে আসলে যারা এখন খেলছে তারা সেকেন্ড সারিরও না, তার থার্ড সারির। সুতরাং ময়দানে যারা আছে আমাদের খুব স্পষ্ট বার্তা যে আমরা প্রিমিয়ার লিগে খেলে অভ্যস্ত বা খেলছি গেল 17-18 বছর পর। সুতরাং এই সেকেন্ড থার্ড সারিতে থেকে যদি অতিরিক্ত
কেউ বেশি নিজেকে জাহির করতে যায়, বিভিন্ন জায়গায় করেছে, কিন্তু কোনো জায়গায় আমরা খুব অতিরিক্ত প্রতিবাদ করি নাই। একটা সৌহার্দ্যের সম্প্রীতির রাজনীতিকে আমরা প্রমোট করতে চাচ্ছি, আমরা অবজার্ভ করছি এবং আমরা ধৈর্য ধরছি। কিন্তু ইলেকশনগুলোতে আমাদের মানে স্ট্র্যাটেজি আমরা 5টা ইউনিভার্সিটি ইলেকশনে আমরা দেখিয়েছি। এই ইলেকশনেও প্রশাসন থাকবে, সঙ্গে সঙ্গে আমাদের স্ট্র্যাটেজি উইল বি দ্য সেম। নির্বাচন আমরা একইভাবে সুষ্ঠু নির্বাচন বের করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। প্রশাসনের উপরে আপনাদের আস্থা কতটুকু? নির্বাচন এবং কমিশন এবং প্রশাসনের প্রতি আমাদের তো আস্থা রেখেই ইলেকশনে যেতে হবে। আমরা বারবার বলছি তো, আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, এবং এই যে কোনো জায়গায় আমাদের যেমন একটা সন্তান যদি একটা ভুল করে, তাহলে কিন্তু ওই সন্তানকে আমার ঘর থেকে বের করে দিয়েছি, এটা রেকর্ড খুব কম। আমরা চাচ্ছি যে আমার সন্তানের সমস্যাটা কারেকশন করেই আমার সন্তান সামনের জন্য শুধরে ভালো করে, এটার জন্যই আমি চেষ্টা করি। একইভাবে এই প্রশাসন, এই নির্বাচন কমিশন, এটা আমাদের জামায়াত ইসলামীর আমরা ফিল করি লাইক দ্য সন্তানের মতো। আমরা প্রত্যেক স্টেপেই একেবারে খুব মারাত্মক বিরোধিতা করে সব শেষ করে ফেলছি অন্যান্য দলের বা প্রিভিয়াস যে রাজনৈতিক যে কালচার ছিল, দেখেন সেটা না। আমাদের আমির জামাত অত্যন্ত ধৈর্য এবং প্রজ্ঞার সম্পন্ন একজন লোক। আল্লাহ ওনার যে নেতৃত্ব, ওনার নেতৃত্বের মাধ্যমে এই জাতির অনেক কিছু শেখার আছে। ওনার কাছ থেকে আমরা ওনার ডিরেকশন অনুযায়ী চলছি, এবং আমরা আশা করি যে এই প্রশাসনের মধ্যেও যারা আছে তারাও তো শিক্ষা নিয়েছে। 15 বছর আগে নির্বাচন করার জন্য জাতির কাছে লজ্জিত হতে হচ্ছে, সন্তানদের কাছে লজ্জিত হচ্ছে, তাদের আর এরকম না হতে হোক, এবং তারাও শিক্ষা নিক, তারা এই দেশকে একটি ঐতিহাসিক নির্বাচন উপহার দিক, এটা তাদের কাছে আমরা চাই, এবং আমাদের সর্বাত্মক সহযোগিতা তাদের সঙ্গে ছিল, থাকবে। যেহেতু আস্থার সংকট নেই, সেক্ষেত্রে আসলে নির্বাচনের ফলাফল আপনারা মেনে নেবেন, যে কোনো ফলাফল? সেটা তো আমাদের যদি আস্থা থাকে, আমরা নির্বাচন করি, এরপরে হার জিত থাকবেই, সুতরাং নির্বাচন তো মানতেই, হয়তো না মানার কোনো কারণ নাই। ওই যে বর্জন উল্টো যে বিষয়গুলো সবসময় না, এটা তো বললাম যে আমরা একটা ডার্টি পলিটিক্সের মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি। আমরা ওই পলিটিক্সটিকে আমরা চাচ্ছি যে মানে বলে যেতে, নতুন কিছু নিয়ে আসতে। উই ওয়ান্ট চেঞ্জ, এবং জেনজেট কিন্তু ওটাই চায়, চেঞ্জের পরিবর্তন চাই, এবং সেই পরিবর্তনের সূচনা জামাত ইসলামীর মাধ্যমে হবে। স্পেশালি ঢাকা 17 আসনের মধ্যে আরেকটা এক্সাম্পল হবে ইনশাআল্লাহ। গণতান্ত্রিক দেশে বিরোধী দল মানে একটি বিরোধী অবস্থান দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। কিন্তু আমরা বিগত সরকার, আওয়ামী লীগ সরকার বলেন, বিগত সরকার দেখে আসছি যে বিরোধী দল মানে হলো যে সরকার পক্ষের আরেকটি অংশ, এরকম। আসলে জনগণের দাবি দেওয়া পূরণ কিন্তু হয় না। আপনারা যদি বিরোধী দল হন, আমরা সরকারি দল নিয়ে পরে কথা বলছি, আপনারা যদি বিরোধী দল হন, সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের অবস্থান কি বিগত দলগুলোর মতোই হবে, নাকি আপনারা সত্যি জনগণের অধিকার নিয়ে সংসদে কথা বলবেন কি? আমরা সেটা তো অলরেডি বলেছি, আলহামদুলিল্লাহ। আমরা মানে সরকারি দল হওয়ারই আমরা স্বপ্ন দেখি, সেভাবে নির্বাচন করি। কিন্তু যদি বিরোধী দল আমরা হই, তাহলে আমরা আপনাদেরকে খুব স্পষ্টভাবেই বার্তা দিয়েছি যে বাংলাদেশ আর আগের বাংলাদেশ থাকবে না। বাংলাদেশকে আমরা সেই ডার্টি পলিটিক্সকে উই ওয়ান্ট টোটালি অ্যাভয়েড। আমরা এই ডার্টি পলিটিক্সকে নিজেরা ফিরে যেতে চাই না, অন্যদেরকে আনতে চাই না। আমরা অবশ্যই গঠনমূলক আলোচনা করব, মানুষের অধিকার নিয়ে কথা বলবো, এটাই থাকবে বিরোধী দলের কাজ, এবং সেটাই আমরা করবো ইনশাআল্লাহ। মানে আপনারা যদি সরকারি দলে যান, সেক্ষেত্রে সরকারি দলের কিন্তু যে বিরোধী দলকে দমন পীড়নের একটি বিষয় সবসময় কিন্তু থাকে। তো আপনারা বিরোধী দল থেকে সরকারের এই বিষয়টা মেনে নেবেন কিনা, বা আপনারা সরকারে যদি থাকেন, সেক্ষেত্রে বিরোধী দলকে আপনারা এই দমন নিপীড়নের মধ্যে রাখবেন কিনা, এই জায়গাটা একটু শুনতে চাচ্ছিলাম। আমরা বিরোধী দলে সরকারি দলে থাকলে অন্য দলের উপরে দলীয় নিপীড়ন এটা কোনো ক্রমেই হবে না। এটা আমাদের যে রাজনীতি করি, আমাদের রাসূলের সুন্নতকে সাল্লাল্লাহু সাল্লাম, রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের যে সুন্নতকে ধারণ করা, এবং সেটাতে কোনো দমন নিপীড়ন কোনো নাই। এবং আমাদের দলীয় প্রধান তিনিও দেখছেন যে এদেশের সাধারণ মানুষের একটা মনের কোঠায় চলে গিয়েছেন, এবং উনার যে রাজনীতি, এই রাজনীতিতে সেটার বিন্দুমাত্র কোনো স্কোপ নাই। আশা করি উনি সৌহার্দ্যের সম্প্রীতির রাজনীতি করবেন, এবং সেটাই বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ উপহার দেবেন তার নেতৃত্বে। এটাই আমাদের প্রত্যাশা, জাতির কাছে প্রত্যাশা। 1 মিনিটে আপনার 17 আসনের ভোটারদের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক আলোচনা হলো। 17 আসনের আমাদের সকল ভোটারদেরকে আমি আবারও সালাম জানাই, আসসালামু আলাইকুম। এবং বাংলাদেশকে আগামীতে একটি সুন্দর এবং গঠনমূলক বাংলাদেশ গড়ার জন্যে 17 আসন একটি এক্সাম্পল হবে, একটি ভূমিকা রাখতে হবে। 17 আসনের এই ভোটাররা অংশগ্রহণ করে, হা ভোট জয়যুক্ত করে জুলাইয়ের যে অসমাপ্ত কাজ সেটাকে সমাপ্ত করবে। একই সঙ্গে যে মানে
সন্ত্রাসমুক্ত, চাঁদামুক্ত যে বাংলাদেশ গড়তে চায়, এই বাংলাদেশকে গঠনের জন্য তারা অংশগ্রহণ করবে এবং বাংলাদেশকে একটি নতুন আঙ্গিকে নিয়ে যাওয়ার জন্যে যে সৌহার্দ্য, যে সম্প্রীতি, এটার জন্য একটা বড় ধরনের শুধু পরামর্শ দিবে না, প্রত্যেকেই ভূমিকা রাখবে। আমি অলরেডি এই এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে, অসংখ্য রাজনীতিবিদদের কাছ থেকে, অসংখ্য আর্মি অফিসারদের কাছ থেকে সেই প্রত্যাশা পেয়েছি এবং সকলের প্রত্যাশা অনুযায়ী যদি আগামী ইলেকশনে আমরা কাজ করি, তাহলে বাংলাদেশ বিনির্মাণের একটা মডেল এই 17 আসন থেকে সারা বাংলাদেশের জন্য আমরা ছড়িয়ে দেবো। কীভাবে অতীতের ডার্টি পলিটিক্সকে অ্যাভয়েড করে কীভাবে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়া যায়, সেই মডেল বাংলাদেশের বুকে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব খালিদুজ্জামান আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে এতক্ষণ সাথে রয়েছিলেন দর্শক এই দিন ভোটের অনুষ্ঠানে। আপনারা জানেন যে ঢাকা 17 সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। পরবর্তীতে আমাদের সাথে আপনাদের দেখা হবে অন্য কোনো সংসদীয় আসনের প্রার্থীকে সাথে নিয়ে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।